নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে জেআরবিটির যে গ্রুপ সির যে অফার লেটার সেটাকে কীভাবে ফুলফিল করতে হয়, ফিল আপ করতে হয়, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা ডিটেলসে কথা বললো। যদিও এটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের মানে এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্যে, কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি এলডিসির জন্য ম্যাটারটা মোরলে সেমই হবে, সিমিলার ডকুমেন্টেশনই লাগবে। তো ভিডিওটি ভালোভাবে একদম শুরু থেকে শেষ অবধি দেখো, কী কী ব্যাপার নিয়ে আমি কথা বলি সেটা বোঝো। জিনিসটা খুবই সিম্পল, আবার কমপ্লিকেটও আছে। ম্যাটারটা সবচেয়ে আগে ভালোভাবে বোঝা তোমাদের দরকার। আরেকটা জিনিস আমি তোমাদেরকে ভিডিওর শুরুতে আমি বলে রাখি, এরকম হতে পারে যে কোনো একটা জায়গাতে হয়তো আমি 1 পয়েন্ট মিস করলাম, তো তুমি সব কিছুই নিজের গার্জিয়ান বা সাম গ্যাজেটেড অফিসার বা তোমাদের যে ফ্রেন্ড সার্কেল, রেফারেন্স সার্কেলে যারা আছেন, কেউ না কেউ তো সরকারি অফিসে কাজ করেন, এরকম লোক আছেন। তো ওদের সাথে কথা বলে তোমরা যাতে জিনিসটাকে ভালোভাবে রপ্তানি করতে পারো। অলওয়েজ ক্রস চেক 2-3 টাইমস। আমি আরেকটা কথা বলবো যে সবচেয়ে ভালো জিনিস হলো একটা অফার লেটারের আগে একটা জেরক্স কপি করে নাও। জেরক্স কপিটা আগে ফিল আপ করো, তারপরে অরিজিনাল কপিটা ফিল আপ করো, যাতে ইউ উইল অলওয়েজ হ্যাভ এ ব্যাকআপ ইন কেস দেয়ার ইজ সাম মিস্টেক ফ্রম ইয়োর এন্ড অর এনিওয়ানস এন্ড। ঠিক আছে, এখানে কোনো ভুল করলে কিন্তু চলবে না। এখন তুমি গভর্নমেন্ট সার্ভেন্ট হতে যাচ্ছ, তো প্রত্যেকটা জিনিস তোমার একদম ইলাবোরেটভাবে ভালোভাবে তোমার বুঝে লিখতে হবে। তো আমি যদি শুরু করি, সবচেয়ে আগে দেখো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আছে, সেই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাদের করতে হবে। ঠিক আছে, এখানে দেখো প্রথম যে 3টে পয়েন্ট আছে, প্রথম 3টে পয়েন্টে একটা জিনিস বলা আছে যে দ্য ফার্নিশিং অফ ফলস ইনফরমেশন অর সাপারেশন অফ এনি ফ্যাকচুয়াল ইনফরমেশন ইন দ্য অ্যাটেস্টেশন ফর্ম উড বি ডিসকোয়ালিফিকেশন। ঠিক আছে, মানে অফার লেটারটা ফিল আপের মধ্যে কোনো যদি ফলস ইনফরমেশন সাপারেশন করা হয়, অ্যাকচুয়ালি ফ্যাকচুয়াল ইনফরমেশন যদি সাপ্রেস করা হয়, সেটা কিন্তু ডিসকোয়ালিফিকেশন হতে পারে এবং এটা ক্যান্ডিডেটকে ডিক্লেয়ার করে দেওয়া হবে আনফিট ফর এমপ্লয়মেন্ট আন্ডার দ্য গভর্নমেন্ট। কাজেই এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা পয়েন্ট যেটা আগেও বলেছিলাম যে ইফ ডিটেইনড, কনভিক্টেড, ডিবার্ড এক্সেট্রা সাবসিকুয়েন্ট টু দ্য কমপ্লিশন অ্যান্ড সাবমিশন অফ দিস ফর্ম, দ্য ডিটেইলস শুড বি কমিউনিকেটেড ইমিডিয়েটলি টু দ্য অথরিটি টু হুম দ্য অ্যাটেস্টেশন ফর্ম হ্যাজ বিন সেন্ড আর্লিয়ার। যদি কোনো একটা কারণে তুমি কোনো একটা কেসের মধ্যে কনভিক্ট হয়ে থাকো, কোনো একটা কারণে ডিবার হয়ে থাকো, তাহলে তোমার সেটা জানতে হবে। যদি না জানাও তাহলেও কিন্তু ইউ উইল বি লায়েবল ফর টার্মিনেশন। ঠিক আছে, ফলস ইনফরমেশনটা কোনো মতেই যাতে ইমপ্লিকেট করা না হয়, যা লিখবে এখানে সুস্থভাবে ভালোভাবে লিখবে। প্রথম পয়েন্ট আমি স্ক্রোল করে যাচ্ছি নিচে ইজি, নেম ইন ফুল, ব্লক ক্যাপিটাল লেটারে নেমটা লিখে দেবে, সারনেম আর নেম মনে রাখবে, আগে কিন্তু সারনেম লিখবে তারপর নেম লিখবে। ঠিক আছে, টাইটেলটা আগে লিখবে তারপরে নেম লিখবে। ঠিক আছে, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস ইন ফুল, এটা কি ফরম্যাটে লাগবে, ভিলেজ, থানা, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট অর হাউস নাম্বার, টাউন, লেন, স্ট্রিট, অবলিক, রোড অফ দ্য টাউন অ্যান্ড নেম অফ দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। যে ফরম্যাটে এক্স্যাক্টলি জিনিসটা আছে সেই ফরম্যাটেই তুমি ওটা লিখবে। ঠিক আছে, হোম অ্যাড্রেস যেটা আছে সেটা তুমি লিখবে ইন ফুল, দ্যাট ইজ ভিলেজ, থানা, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট অর হাউস নাম্বার, টাউন, লেন, স্ট্রিট, রোড অফ দ্য টাউন অ্যান্ড নেম অফ দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স। ঠিক আছে, দ্বিতীয় কথা হলো এখানে দেখো, যদি ইফ অরিজিনালি এ রেসিডেন্ট অফ বাংলাদেশ, পাকিস্তান অ্যান্ড অ্যাড্রেস ইন দ্যাট কান্ট্রি অ্যান্ড দ্য ডেট অফ মাইগ্রেশন টু ইন্ডিয়ান ইউনিয়ন। এরকম অনেক ক্যান্ডিডেটর থাকে যারা বাংলাদেশের রেসিডেন্ট হয়ে এসছে ত্রিপুরাতে, আগে ছিল, পাকিস্তানের রেসিডেন্ট হয়ে তো ইন্ডিয়াতে এসছে, পরে হয়তো ত্রিপুরাতে সেটেল হয়েছে। ইন দ্যাট কেস ওখানে অরিজিনাল যে অ্যাড্রেসটা সেটা ক্রস চেক করা হয় এবং দ্য ডেট অফ মাইগ্রেশন, যে মাইগ্রেশনটা সঠিকভাবে হয়েছে কিনা, এইসব জিনিস কিন্তু কনসিডার করা হয় প্রপারলি ফর গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। তো এই জিনিসগুলি মনে রাখবে। তারপর 4 নম্বরে হলো পার্টিকুলার্স অফ প্লেসেস উইথ পিরিয়ডস অফ রেসিডেন্স ওয়্যার ইউ হ্যাভ রিসাইডেড ফর মোর দেন 1 year অ্যাট এ টাইম ডিউরিং প্রিসাইডিং 5 years। এটা কোন সময় হয়, ইন কেস অফ স্টে অ্যাব্রোড ইনক্লুডিং পাকিস্তান, বাংলাদেশ, পার্টিকুলার্স অফ অল দ্য প্লেসেস ওয়্যার ইউ হ্যাভ রিসাইডেড ফর মোর দেন 1 year। এখন এটা যদি ওই স্পেসিফিক ক্যান্ডিডেটরা যারা বাইরে থেকে ছিল ওদের জন্য ফ্রম টু, মানে কোন ডেট থেকে কোন ডেটে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা কি, ইন ফুল, ভিলেজ, থানা, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এবং নেম অফ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ইন দ্য প্লেস মেনশন ইন প্রিসিডিং কলাম, ওইটা স্পেশালি ওদের জন্য। আচ্ছা, 5 নম্বরে কি, বাবার নাম, ফাদার্স নেম, অবলিক, হাজব্যান্ডস নেম। ঠিক আছে, হাজব্যান্ডস নেম ইন কেস অফ ম্যারিড ওমেন। তারপর বি হলো প্লেস অফ বার্থ, কোথায় তুমি জন্মেছো। তারপর প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেসটা কোনটা এবং পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা। এখন অনেকে আছে, ধরো তোমার বাড়ি হলো এখন ধরো ছামনু এবং তুমি এখন থাকো হলো আগরতলাতে, এরকম অনেকে আছো। তো এখন তোমার দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস আগরতলাটা এবং পার্মানেন্ট অ্যাড্রেস তোমার ছামনু দিতে হবে। ডিপেন্ডস অন
হাউ ইট ইজ দেয়ার। ওকে, তারপরে হলো প্রফেশনাল অ্যাড্রেস। এটা পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে দিয়ে দিতে পারো, বা যে অ্যাড্রেসে তুমি থাকো সেভাবেই তুমি দিতে পারো। ইফ ইন সার্ভিস গিভ ডেজিগনেশন অ্যান্ড অফিসিয়াল অ্যাড্রেস। এটা তারাই দেবে যারা অলরেডি সার্ভিসে আছে, যারা সার্ভিসে নেই তাহলে ওদের দেওয়ার কোনো দরকার নেই। 6 নম্বর হলো ন্যাশনালিটি। ন্যাশনালিটির মধ্যে কি আছে, বাবার নাম কি, হাজব্যান্ড, ওয়াইফ যদি কিছু থাকে। 7 নম্বরে কি আছে, ফাদার্স নেম ইন ফুল উইথ এলিয়াস অ্যাজ ইফ এনি, ঠিক আছে, মার নাম, ওয়াইফ বা হাজব্যান্ডের নাম। 8 নম্বরে হলো ডেট অফ বার্থ, এখনের কত বয়স, প্রেজেন্ট এজ। এজ অফ মেট্রিকুলেশন, এটা দেখার জন্য যে তোমরা এলিজিবল এক্স্যাক্টলি কি না অন দ্য টাইম অফ দ্য নোটিফিকেশন, ঠিক আছে। তো এজ অফ মেট্রিকুলেশন দেখতে তোমার ক্যালকুলেট করে দিতে হবে। প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট, স্টেট in which situated, এগুলো নর্মাল। ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট টু হুইচ ইউ বিলং, ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট টু হুইচ ইউর ফাদার অর গ্র্যান্ডফাদার অরিজিনালি বিলংস। তো তোমার বাবা বা তোমার দাদু বা ওরা কোন ডিস্ট্রিক্টে ওরা বিলং করছো সেখানেও তোমার বলতে হবে। তোমার রিলিজিয়ন কি, তারপরে 9 নম্বরে এটা তোমার রিলিজিয়ন কি, এবং তুমি কি একটা মেম্বার কি না শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের, ঠিক আছে। অ্যান্সার ইন ইয়েস অর নো, অ্যান্ড ইফ ইয়েস স্টেট দ্য নেম দেয়ার অফ। যদি নো হয়ে থাকো তো নো লিখবে, ইয়েস হলে ইয়েস লিখবে, আর তুমি তারপর লিখবে তুমি এসসি আছো না এসটি আছো। 10 নম্বরটা হলো পুরোপুরিভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শোয়িং দ্য প্লেস অফ এডুকেশন উইথ ইয়ার্স ইন দ্য স্কুল অ্যান্ড কলেজ সিন্স 15 ইয়ার্স অফ এজ, ঠিক আছে। নেম অফ দ্য স্কুল, কলেজ উইথ ফুল অ্যাড্রেস, ডেট অফ এন্ট্রি, ডেট অফ লিভিং, এক্সামিনেশন পাস্ট উইথ ডিভিশন ক্লাস। সিম্পল। তো তুমি এখান থেকে দেবে এডুকেশন কোয়ালিফিকেশন 15 বছর থেকে যা যা কোয়ালিফিকেশন তোমার আছে সেটা তুমি এখানে 1 2 3 4 করে দিয়ে দেবে। কোন মানে কবে ঢুকেছিলে, কবে বেরিয়েছো, মানে কমপ্লিট এডুকেশনটা হয়েছে কি না, কোন ডিভিশনে পাস করেছো সেটা তোমরা দিয়ে দেবে এটার মধ্যে, ঠিক আছে। তারপর 11A, ইফ ইউ হ্যাভ এনি টাইম বিং এমপ্লয়েড গিভ ডিটেলস। এটা শুধু যারা গভর্নমেন্ট এমপ্লয়মেন্টে আছে, আমি বলছি প্রাইভেট এমপ্লয়মেন্ট এত ওরা দেখে না। প্রাইভেট এমপ্লয়মেন্ট থাকলেও যদি তুমি সিভিতে না মেনশন করে থাকো তাহলে এটা দেওয়ার দরকার নেই। আর যদি তুমি অলরেডি সিভিতে মেনশন করে রেখেছো এবং তুমি অলরেডি মানে এটা করে রেখেছো তাহলেই তোমাকে আমি বলবো তাহলে তুমি এটাকে পাবলিশ করো। আদারওয়াইজ দে ডোন্ট গিভ রিয়েলি এনি থিং অ্যাবাউট দ্য প্রাইভেট এমপ্লয়মেন্ট, ওটাকে ওরা খুব একটা বেশি পাত্তা দেয় না, ঠিক আছে। পিরিয়ডটা ফ্রম টু কবে থেকে, ফুল অ্যাড্রেস, কোথায় ছিলে, কেন তুমি ছেড়েছো, এসব জিনিস ওরা জিজ্ঞেস করবে। এখানে আছে ইফ দ্য প্রিভিয়াস এমপ্লয়মেন্ট ওয়াজ আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, আন্ডারটেকিং ওন্ড অর কন্ট্রোল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট। দেখো এগুলি স্ট্যান্ডার্ড প্রোটোকল, ঠিক আছে। তুমি যদি এখন কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্টের সার্ভিসে অলরেডি থেকে থাকো তাহলে ইন দ্যাট কেস তোমার একটা আন্ডারটেকিং দিতে হবে। ওয়ার দেয়ার এনি ডিসিপ্লিনারি প্রসিডিংস ফ্রেমড অ্যাগেনস্ট ইউ অ্যান্ড অল দোজ থিংস, এগুলি ইয়েস নো তোমার লিখতে হবে। হ্যাভ ইউ, 12 নম্বর হলো অ্যারেস্ট হয়েছে কিনা, প্রসিকিউট করা হয়েছে কিনা, ক্যাপ্ট আন্ডার ডিটেনশন অফ বাউন্ড, এগুলি খুব ইম্পর্টেন্ট ফিল্ড, এগুলিকে কিন্তু তুমি মিস করতে পারো না। ইফ এনি কেস পেন্ডিং এগেনস্ট ইউ ইন কোর্ট অফ ল, ইউনিভার্সিটি অর এনি আদার এডুকেশন অথরিটি অ্যাট দ্য টাইম অফ ফিলিং আপ অফ দিস অ্যাটেস্টেশন ফর্ম, ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, ফুল পার্টিকুলার্স অফ দ্য কেস ডিটেনশন। এগুলি মানে এথিক্যাল ম্যাটার, এগুলিকে তুমি কোনো মতো হাইড করলে পারবে না। তো ইউ নিড টু এক্স্যাক্টলি সে হোয়াট, মানে তোমার যদি কিছু থেকে থাকে, আর যদি কিছু না থেকে থাকে নো 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 মেনে দেবে, সিম্পল। তারপর এখানে আছে দেখো, আই সার্টিফাই দ্যাট দ্য ফরগোয়িং ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, আই এম নট অ্যাওয়্যার অফ এনি সার্কামস্টেন্স উইচ মাই ইম্পেয়ার মাই ফিটনেস ফর এমপ্লয়মেন্ট আন্ডার দ্য গভর্নমেন্ট, সিগনেচার অফ দ্য এসপিরেন্ট। এটা কিন্তু এখান অবধি প্রত্যেকটা জিনিস তোমার মেটিকুলাসলি ফিল আপ করতে হবে, আর প্রত্যেকটা জিনিসের মধ্যেই তোমার অনেস্ট হতে হবে, ইন্টিগ্রিটি থাকতে হবে। যদি তোমার এগেনস্টে কোনো কেস থাকেও সেটাও তোমার হাইলাইট করতে হবে। এটাকে লুকিয়ে থাকলে এবং পরে যদি সেটা বের হয় উইদিন 1 ইয়ার অফ কন্ট্রাক্ট তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, সিনিয়রদের সাথে কথা বলে সুন্দরভাবে জিনিসটা ফিল করো। এটার সাথে কিছু সাপ্লিমেন্টারি ফর্ম আছে, আইডেন্টিটি সার্টিফিকেট, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এই যে এখানে কতগুলি দেখো আছে, মানে গ্যাজেটেড অফিসার সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের, বা মেম্বার অফ পার্লামেন্ট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অফিসার, তহসিলদার ও নায়েব, প্রিন্সিপাল হেডমাস্টার অফ দ্য রেকগনাইজ স্কুল কলেজ হোয়ার দ্য ক্যান্ডিডেট স্টাডিড লাস্ট, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পোস্টমাস্টার পঞ্চায়েত, ঠিক আছে। তো এটা হলো ক্যারেক্টার সার্টিফিকেট। এখানে যে লোকটা থাকবে সে এখানে বলবে যে আমি এই লোকটাকে চিনি, মানে এক্সপিরিয়েন্ট ওয়াইজ একে চিনি, হু ইজ দ্য ডটার অফ দিস অ্যান্ড দিস ফর দ্য লাস্ট এত ইয়ার্স, অ্যান্ড টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ
দ্য পার্টিকুলার্স ফার্নিশ বাই হিম হার আর কারেক্ট, এটা বলে এখানে ডেজিগনেশন অফ স্টেটাস আর অ্যাড্রেস দেবে। কাজেই তোমার ডকুমেন্টেশনটা প্রপার যাতে হয়, অ্যাট নো পয়েন্ট অফ টাইম ইউ ক্যান চিট ইন দ্য ডকুমেন্টেশন প্রসেস, এটার উপরই ওরা ক্যারেক্টার সার্টিফিকেট দেবে। ঠিক আছে, এটা লেখা আছে দেখো, টু বি ফিল্ড বাই অফিস, এটা তোমাদের কিছু করার দরকার নেই। নেক্সট আমি চলে আসি অ্যানেক্সচার 2-তে, মেডিকেল সার্টিফিকেট ফিটনেস অফ ফার্স্ট এন্ট্রি ইন্টু গভর্নমেন্ট সার্ভিস। ঠিক আছে, এটা তোমার রেসপেক্টিভ হসপিটালে দিতে হবে। আমি বলবো সবাই মিলে আইজিএমে যেতে পারো, আইজিএমে গিয়ে জিজ্ঞেস করতে পারো, বা তোমাদের যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টের রেসপেক্টিভ হসপিটালে গিয়ে বলবে যে আমার এটা লাগে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগে। এটা তোমাকে একটা বেসিক চেক আপের পর ওরা দিয়ে দেবে মেডিকেল সিকনেস। ঠিক আছে, আই হেয়ার বাই সার্টিফাইড দ্যাট আই হ্যাভ এক্সামিন, এটা মেডিকেল অফিসার দেবে ওখানের। So the words do not should be scored out if the candidate considered disqualified for the government service. তো মেডিকেল ফিটনেস সেভাবেই হবে, তো বুঝে নাও। এটা ডিক্লারেশন দিয়ে অ্যানেক্সার 3, এটা মোস্টলি তোমাদের লাগবে না। আই রিকোয়েস্টেড দ্যাট ইন ভিউ অফ দ্য পার্সন স্টেটেড বিলো আই মে বি গ্রান্টেড এক্সাম্পশন ফ্রম দ্য অপারেশন হ্যাভিং মোর দেন ওয়ান ওয়াইফ লিভিং অর ম্যারিড টু পার্সন হ্যাভিং মোর দেন ওয়ান ওয়াইফ লিভিং, এটা তো প্রবাবলি দুজন যদি থাকে তাহলে, সো দ্যাট ইজ দেয়ার। আচ্ছা, অ্যানেক্সার 4-এ আরেকটা ক্যারেক্টার সার্টিফিকেট। ঠিক আছে, এটাও কোনো গভর্নমেন্ট সার্ভেন্টের থেকে নিতে হবে। ঠিক আছে, সার্টিফাইড দ্যাট আই হ্যাভ নোন এত সান ডটার এত ফর দ্য লাস্ট এত ইয়ার্স অ্যান্ড টু দ্য বেস্ট অফ মাই নলেজ দ্য পার্টিকুলার্স ফার্নিশ বাই হিম বিয়ার্স রেপুটেবল ক্যারেক্টার অ্যান্ড হ্যাজ নো অ্যান্টিসিডেন্ট উইচ রেফার হিম আনসুটেবল টু গভর্নমেন্ট সার্ভিস। এগেইন এটা সুন্দর ডেজিগনেশন দিয়ে ওটা করবে, প্লেস ডেট। অ্যানেক্সার 4 ওই ক্যারেক্টার সার্টিফিকেটটি আবার এসছে, সেটা দেখে নিও তোমরা। দিস ইজ নট দ্য ইস্যু। Annexure 5 is very important, form of oath of allegiance for India. Any state government or central government employees এর একটা oath নিতে হয় যে I do swear affirm that I will be faithful and bear true allegiance to India and to the Constitution of India as by law established, and that will carry out duties of my officer loyally and impartially, so help God. দিয়ে এখানে তোমার নাম দেবে, conscious of objection of oath taking may take solemn affirmation in the prescribed form indicate. ঠিক আছে, তো সিগনেচার অ্যাকর্ডিংলি হবে। ঠিক আছে, সো এটা ওট টেকিং ফর্ম হলো। এরপরে দেখো দুটো ফর্ম আছে, আমি একটু এটা বাদিকে দেখাচ্ছি। একটা হলো ইমমুভেবল প্রপার্টি। ইমমুভেবল প্রপার্টি ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে ধরো মানে তোমার নামে যদি কোনো পার্টিকুলার এরিয়া অফ ল্যান্ড প্রপার্টি থাকে তোমার নামে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, তাহলে তুমি এখানে দিতে পারো। বাবার নামেও যদি থাকে তাও তুমি এটাকে এস্টাবলিশ করতে পারো। ইন দ্যাট কেস দ্য ফাদার্স অর দ্য মাদার্স নেম অর হুসোএভারস নেম আছে বা ভাইয়ের নামে আছে, সেটাকে তুমি এখানে দিতে পারো। দিস ইজ এ স্ট্যান্ডার্ড প্রোটোকল। আইপিআর দেখা হয় যে যাতে কোনো আনইথিক্যাল ব্যাপার না হয়। ইমমুভেবল প্রপার্টি রাইটস যেটাকে বলা হয়, এটা প্রত্যেকটা সিভিল সার্ভেন্টকে দেখা হয়। আরটিআই করার পর সেটা অ্যাস্টাবলিশ হওয়ার পর এটা ডিক্লারেশন করতে হয়। তো সেটা হলো তোমার ইমমুভেবল প্রপার্টি এবং অ্যানুয়াল রিটার্নস ফ্রম দ্য ইমমুভেবল প্রপার্টি। ঠিক আছে, অ্যাজ অন 31 ডিসেম্বর। এটা একটা টেন্টেটিভ তুমি দিয়ে দেবে যদি থাকে, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তোমার নামে যদি কিছু ডাইরেক্ট না থাকে তুমি যদি স্কিপও করতে পারো, ইটস নট এ বিগ ডিল। বাট বাবার নামে মার নামে যদি থাকে, যেটা ফিউচারে তুমি ওনার হবে, দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই ওটাতে। তারপরে নেক্সট হলো স্টেটমেন্ট অফ লিকুইড অ্যাসেটস অন ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট টু সার্ভিস। ব্যাপারটা কি? স্টেটমেন্ট অফ লিকুইড অ্যাসেটস মানে লিকুইড অ্যাসেটসের মধ্যে মিউচুয়াল ফান্ড হতে পারে, তোমার এলআইসি হতে পারে, বা ডিফারেন্ট প্রিমিয়ামস বা ডিফারেন্ট ইনভেস্টমেন্টস যেগুলি তুমি হয়তো করে রেখেছো। তুমি তো এতদিন গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডার জয়েন্ট ছিলে না, তো তুমি অনেকগুলি লিকুইড অ্যাসেটস যেগুলিকে ইমিডিয়েটলি তুমি বের করতে পারো, রিটার্ন তুমি নিতে পারো, মার্কেটেবল অ্যাসেটস, সেগুলির ডিক্লারেশন এরকম যদি কিছু থাকে তোমার নামে বা অন্য কারোর নামে যেটা তুমি ইমপ্লিকেট হতে পারো ফিউচারে, সেটা তুমি সুন্দরভাবে এখানে অ্যাপয়েন্ট দিতে পারবে। না থাকলে দেবার কোনো দরকার নেই। এই দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ হাউ ইট গোজ। ঠিক আছে, এরপরে কি আছে? স্টেটমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স পলিসি যদি থাকে, ওই এলআইসি ফেলআইসি যদি থাকে বা প্রভিডেন্ট ফান্ড যদি থাকে, সেটা তুমি দিতে পারো। তো এই তিনটা হলো ফর্মেট। আবার স্টেটমেন্টস অফ ডেথস অ্যান্ড আদার লাইবিলিটিস, মানে তোমার নামে যদি কোনো স্পেসিফিক ডেট থাকে, মানে তুমি যদি কোনো লোন টোন নিয়ে থাকো বা অন্য কিছু যদি তোমার নামে থাকে স্পেসিফিক, তাহলে তুমি সেই জিনিসটাকে দিতে পারো এখানে। যদি না থাকে এগেইন দেওয়ার দরকার নেই। মনে রাখবে, যদি বাবার মার নামে হয় ডেথ অ্যান্ড লাইবিলিটিস, ইট ইজ নট ডাইরেক্টলি রিলেটেড টু ইউ, কারণ ওদের প্যানের আন্ডারে নেওয়া আছে ওটা।
ইট ইজ নট ডিরেক্টলি, তো এটা তুমি স্কিপও করতে পারো এরকম যদি না থাকে। তো আশা করি দিস আর ভেরি সিম্পল ফর্মস, দিস ইজ এ ভেরি সিম্পল ওয়ে অফ মানে ডিসকাসিং উইথ ইউ। আমি আবার রিপিট করব, প্রত্যেকটা জিনিসকে একবার ক্রস চেক করে নেবে উইথ এ লোকাল গভর্নমেন্ট অথরিটি। অনেক সময় দেওয়া হয়েছে তোমাদেরকে মানে অফার ফিল আপ করার জন্য, বাকিদেরকে অনেক সময় দেওয়া হবে অফার ফিল আপ করার জন্য, কোনো চাপ নেই। যা যা জিনিস আছে এবং যা যা সাপোর্টিং ডকুমেন্ট আছে সেটা দিয়ে নিও। অফার লেটারের মধ্যে অনেকগুলি ডকুমেন্ট ওরা বলেছে, ইনকাম সার্টিফিকেট এক্সেট্রা এক্সেট্রা, এগুলি তোমার লোকাল এসডিএমের সাথে গিয়ে তোমার নিতে হবে। সেসব জিনিস তুমি নিয়ে নিও, এটাও তোমাদের প্রত্যেকের অফারে আসবে। আশা করি আমি বেসিক কীভাবে জিনিসটা ফিল আপ হয় সেই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, অ্যান্ড আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট। ঠিক আছে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টিজে।